প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এত রাতে আবার কে এমন করে দরজা ধাক্কাচ্ছে? কি মুশকিল, একে চিনি না, জানি না, তা এমন দুর্যোগ, কি কাণ্ড। আচ্ছা, আলোটা নিভে যায়নি তো? না, কপাল ভালো বলতে হবে। কে বাইরে? কে দরজায় কে ধাক্কা দিল? কেউ তো নেই। নিশ্চয়ই ঝোড়ো হাওয়া। হ্যাজাকটা মাথার গোড়ায় রেখে শুই বরং। উফ, আচ্ছা মুশকিল হলো তো। এই রাত দুপুরে কি মশকরা শুরু হয়েছে? মুরলিটাকে কি এই ঘরে রাখলে ভালো হতো? উফ, আচ্ছা জ্বালা তো। এ কি, কাদের মেয়ে তুমি? এ ঘরে কি চাই? এই যে মেয়ে, শুনছো? এই যে মেয়ে, আরে দাঁড়াও দাঁড়াও বলছি, আমার সঙ্গে কিন্তু বন্দুক আছে। দাঁড়াও দাঁড়াও বলছি, কোথায় চললে? শোনো, মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একমাত্র অসমাপ্ত ভৌতিক কাহিনী এবং তার নিজের জীবনের এক সত্যি ঘটনা নিয়ে আজকের গল্প, নিশীথ রাক্ষসীর কাহিনী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের নামটি সাহিত্য সম্রাটের দেওয়া। এই নামেই গল্পটি লিখতে শুরু করলেও শেষ করার আগেই মৃত্যু হয় তাঁর। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প, নিশীথ রাক্ষসীর কাহিনী। বাবু, বাবু, আপনার নামে একটা চিঠি এসেছে। চিঠি? ওই দে দেখি। এ নিন। হয় লেখা, না হলে সভা সমিতির ডাক, এই হবে এই বয়সে। আর আরে তুমি হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমাকে কি আর কেউ অমনি ছেড়ে দেবে? হে, যতক্ষণ আছো ততক্ষণ। একেবারে নিংড়ে নেবে বলছো? না না না, তারপর তো ছিবড়েটা দূর করে ছুঁড়ে ফেলে দেবে। আরে না না, তা কেন? বাংলা সাহিত্যকে তোমার এখনো কত কিছু দেওয়ার আছে বলো তো। আরে সেই নেওয়ার জন্যই তো চিঠিটা এসেছে বিজয়ভূষণ। নারায়ণ পত্রিকার চিঠি। কি অদ্ভুত আবদার, শুনবে? নিশ্চয়ই দেশাত্মবোধক উপন্যাস চেয়েছে, তাই তো নাকি? আরে তাহলেও তো বেঁচে যেত মে, কিছু না কিছু ঠিক একটা বেরিয়ে আসতো। কিন্তু এরা সেসব চায় না। এরা আমার কাছে একটা ভূতের গল্প চাইছে। হে বিজয়, ব্যাপারটা আন্দাজ করতে পারো? হ্যাঁ, তোমার সাহিত্য সংসারে আরেকটি নতুন কীর্তি যোগ হতে চলেছে। অথবা আমার ভূত প্রাপ্তি ঘটার দিনটা এগিয়ে আসছে, কি বলো? আরে যা কি যে বলো না তুমি। আরে তা কেন হবে? তুমি এত বড় একজন সাহিত্যিক, সাহিত্যের যে কোনো শাখায় তোমার কলম এত সাবলীল,
আর এটাই বা বাদ যায় কেন? হ্যাঁ দেখো, আজ অবধি সত্যি তো একটাও ভূতের গল্প লেখনি তুমি, তাই না? নাকি তাগাদা আসেনি কখনো? সে আবার আসেনি নাকি, ঢের এসেছে, তবে আমি কখনো ও পথে হাঁটিনি। কেন, তোমার আগ্রহ নেই নাকি? নাকি পথটা চেনো না বলে? হয়তো বা একটু বেশি চিনি, কে জানে। এই কিসের আওয়াজ বাইরে? কি হচ্ছে? আরে ঝড় উঠল বন্ধু, ঝড়, কাল বৈশাখী। দেখো, তোমার ভূতের গল্প লেখার ফরমাস এসেছে, আর সঙ্গে সঙ্গে কি চমৎকার একটা ভৌতিক পরিবেশও সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ দেখলে? আমি বলি কি, দাও দাও, এবার শুরু করে দাও হে, আর অত ভেবো না, আরেকটা কালজয়ী লেখা হয়ে থাক। এই শোনো, জোরে ঝড় ওঠার আগে আমি বরং আর চলি, হ্যাঁ? তারপরে আটকে গেলে মুশকিল হয়ে যাবে। বেশ বেশ বেশ, চললাম, ভালো দেখো, চলি। সাবধানে যেও বিজয়ভূষণ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর লেখাটা কিন্তু শুরু করে দিও, দেরি করো না বেশি। মুরলী, এই জানালাগুলো বন্ধ করে দিয়ে যা এক্ষুনি। অষ্টাদশ শতকের একেবারে শেষ দিকের কথা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শরীর তখন ততটা ভালো নেই। চিকিৎসকেরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারপরে জানিয়েছেন যে তার অসুখের নাম হল বহুমূত্র, মানে আজকের দিনে যাকে আমরা ডায়াবেটিস বলি আর কি। রোগের প্রকোপে অমন দুর্দান্ত দুঁদে মানুষটি একটু একটু করে নিভে আসছিলেন। লেখালেখি কমিয়ে দিয়েছেন অনেক দিন, বিশেষ কোথাও আর জানো না আজকাল। যা কিছু গল্প গাছা, চিঠিপত্র লেখার কাজ, সে সব তার বাড়িতেই। খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব এলে সাহিত্যের আড্ডাও জমে। বিজয়ভূষণ দত্ত তার তেমনই একজন বন্ধু। বিজয়ভূষণের সঙ্গেই সেদিন বৈঠকখানায় বসেছিলেন বঙ্কিমচন্দ্র, আর সেখানেই তার হাতে নারায়ণ পত্রিকার চিঠিখানা ধরিয়ে দিয়ে গেল বাড়ির খাস চাকর। নারায়ণ পত্রিকা তার কাছে ভূতের গল্প চেয়েছে। এক বিচিত্র আবদার তো বটেই। এই পড়ন্ত বেলায় পৌঁছে এমন অনুরোধ রাখতে পারবেন না জানিয়ে একটা চিঠি লেখার কথা মনে মনে ভাবছিলেন বঙ্কিম। আর ঠিক সেই সময়েই তুমুল একটা ঝড় উঠল। জানলাগুলো যেন ঝনঝন করে কেঁপে উঠল। গাছের পাতাগুলো শন শন করে লুটোপুটি খেতে শুরু করলো। হঠাৎ করেই চারদিকটা কেমন অন্ধকার হয়ে এলো। সেদিকে চেয়ে থাকতে থাকতে তাই সাহিত্য সম্রাটের মাথাটাও কেমন ঝিমঝিম করতে লাগলো। যেন জীবনের 30টা বছরের পুরনো পাতাগুলো ঝাঁঝা করে সেই হাওয়ায় যেন উল্টে যেতে লাগলো। আচমকা এক তীব্র বিদ্যুৎ যেন তার মুখের ওপরে আছড়ে পড়ল। বাইরের ওই খাঁ খাঁ শূন্যতা থেকে চোখ সরিয়ে নিলেন বঙ্কিমচন্দ্র। বিজয় অবশ্য এত কিছু বুঝতেই পারলেন না, কিন্তু এতকালের দুর্দণ্ড প্রতাপ ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিম কি ভয় পেলেন? তিনি হয়তো নিজেও ঠিক তা জানেন না। তবে সন্ধ্যের মধ্যে রাতের খাওয়ার পাট চুকিয়ে লেখার টেবিলে এসে বসলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এত দিনের স্পর্শ না করা জগৎটা আজ যেন বড় টানছে তাঁকে। কেমন একটা ঘোরের মধ্যেই খাতা আর কলম টেনে নিয়ে বসলেন বঙ্কিমচন্দ্র। স্ত্রী রাজলক্ষ্মী তখন ঘরের দরজায় চুপ করে দাঁড়িয়ে আছেন। এই মানুষটার হলো কি? এতদিন পরে আবার? বিস্ময় বাঁধ মানল না। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি গো, আজ আবার লিখতে বসলে যে? ও তুমি? না, একটু কয়েকটা লাইন। তুমি না রাত জাগা বন্ধ করে দিয়েছিলে? ডাক্তার কি বলেছিলেন মনে আছে তো? হ্যাঁ, যাপনা সব মনে আছে। আর রাত কোথায় জাগলাম, সবে তো কলির সন্ধে গো। তোমার সবেতেই এমন রসিকতা। কি এমন মহাভারতের কাজ এলো শুনি যে আবার তোমাকে লেখালেখি শুরু করতে হবে? মহাভারত নয় গো, মহাভারত নয়, বরং
মহা সংকট বলতে পারো। জীবনে একবারই যে সংকটে পড়েছিলাম, সেই সংকটের কাহিনী ভাবিকালের জন্যই রেখে যেতে চাইছি, বুঝলে গিন্নি? হ্যাঁ, সংকট? এসব কি বলছো তুমি? এই কিসের সংকট? তুমিও জানো না। আগে লিখি, তারপর তোমায় শোনাবো। আচ্ছা, কি লিখছো এবার? ভৌতিক কাহিনী। সেদিন যে কত রাত পর্যন্ত জেগেছিলেন বঙ্কিমচন্দ্রের নিজেরই তা হুঁশ ছিল না। বাড়ির সামনে দিয়ে বিহারী চৌকিদারের জাগতে রহো আওয়াজ বেশ কয়েকবার শুনেওছেন। তখন মধ্যরাত তো হবেই। লেখার ভাবনায় এতটাই তলিয়ে গিয়েছিলেন যে ঘড়ি দেখার কথাও তার মনে ছিল না। সামনের জানলায় চোখ রেখে আকাশের গায়ে সোনালি রেখা দেখতে পেয়েই তার সম্বিত ফিরল। বড্ড দেরি হয়ে গেছে, ভোর হতে চলল। এখন আর তার ঘুম সাজে না। ভোরে ওঠা মানুষটা ভোরবেলায় আর শোবেন কি করে? কাগজ কলম গুটিয়ে চুপ করে বসে রইলেন বঙ্কিম। আজীবন ঘড়ি ধরে চলা মানুষটি এমন বেখেয়াল তো কখনো হন না। তবে লেখাটা ভালোই এগোচ্ছে। বলবো না করেও জীবনের এক আশ্চর্য প্রহেলিকার মুখোমুখি এসে দাঁড়িয়েছেন 50 পেরিয়ে যাওয়া সাহিত্য সম্রাট। কিন্তু সেই প্রহেলিকা কলমে আনাটা কি ঠিক হবে, বা কতটাই আনবেন, এইসবই মনে মনে ভাবছিলেন বঙ্কিমচন্দ্র। আর ঠিক সেই সময়ে তার টেবিলের পাশে এসে দাঁড়ালেন রাজলক্ষ্মী। কাল সারা রাত জেগেছ তো? কেন, টেবিলের সামনে বসে আছি বলে বলছো? আজ্ঞে না, কাল রাতে বাইরে থেকে অনেকবার দেখে গেছি তোমায়। এমন মগ্ন হয়েছিলে, ডাকতে আমার ইচ্ছে করলো না। নিজের উপরে কি অত্যাচারটাই না করলে বলো তো। তা হ্যাঁ গো, তোমার ওই গল্প শেষ হয়েছে? শুরু হয়েছে, তবে শেষটা তো আমার হাতে নেই। হ্যাঁ, সে আবার কি গল্প? আচ্ছা, যতটা লিখলে ততটা শোনানো যাবে? বিলক্ষণ, শুনবে? হ্যাঁ, শোনো তবে। আচ্ছা। এই গল্পখানা শুরু হচ্ছে দুই ভাইকে নিয়ে। বড় দাদা হলো বরদা কৃষ্ণ, আর ছোট ভাই হলো সারদা কৃষ্ণ। দুই ভাই সাহেবী গোত্রের খানা পিনায় অভ্যস্ত। ছোট ভাই সারদা বেশ একটু ভোজন রসিক, মানে কম বয়সের আমি আর কি। আচ্ছা, এবার গল্পটা শোনো। বল। দাঁড়াও, জমিয়ে একেবারে নাটকের মতো করে তোমাকে পড়ে শোনাই। বেশ বেশ বেশ, তাই করো। বড়দা আর সারদা দুজনে ভেড়ার মাংসের রোস্ট, রুটি আর পানীয় সহযোগে সান্ধ্য ভোজনে বসেছে। এমন সময় বড়দা তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা শাড়ি, সত্যি করে বলতো, তুই ভূতে বিশ্বাস করিস? ছোট ভাই তখন এক মনে মাংসের পিসগুলোর সঙ্গে ছুরি কাটা নিয়ে খেলা করছিল। তা বড় দাদার প্রশ্ন শুনে কিছুটা থমকে গেল। তারপর কয়েকটা ছোট পিস, আধখানা আলু আর একটু রুটি মুখে পুড়ে ভালো করে চিবিয়ে খানিকটা সময় নিল। অবশেষে গলায় একটু পানিও ঢেলে বলল, কি বললে? ভূত? না, বিশ্বাস নেই। সিরিয়াসলি ভূতে বিশ্বাস করিস না? কেন? কেন আবার? সেই প্রাচীনকালের মুনি ঋষিরা কি বলে গেছেন জানো না? চোখে না দেখলে, প্রমাণ না পেলে কোনো জিনিস বিশ্বাস করবে না। এ স্বয়ং কপিল মুনি প্রমাণের অভাবে ঈশ্বর মানলেন না, আর আমি কিনা ভূত মানব? বাঁদর কোথাকার। ঈশ্বর আর ভূত বলে কিছু না থাকলে আমিও নেই, তুইও নেই। আহা, সেটা তো দার্শনিক উত্তর হয়ে গেল। কিন্তু বাস্তবে তো তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমিও তোমাকে দেখতে পাচ্ছি। কি পাচ্ছি না? তার মানে চোখে দেখাই হলো আসল প্রমাণ। কি মানছিস তো? আলবাত মানছি, কিন্তু আমি তো ভূত চোখেই দেখিনি। আচ্ছা, টেমস নদীকে চোখের সামনে দেখতে পাচ্ছিস? পাচ্ছি না। তাতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো এই যে টেমস নদীটাও তাহলে নেই, কারণ তাকে তো তুই চোখেই দেখিসনি।
আবার কেমন গল্প হচ্ছে গো, মনে হচ্ছে যেন তক্কাতক্কির বই পড়ছি। আরে এখানে গল্পটা কোথায়? আহা, এই মাঝপথে ঝামেলা করলে তো। আচ্ছা গিন্নি, তোমার কি মনে হয় আমার মতো একজন দুধে হাকিম এই 3 পয়সার ভূতের কীর্তন লিখতে বসবে, নাকি সুরে শিকনি আর ওই খনা গলার ঘ্যান ঘ্যান লিখবো আমি? হ্যাঁ, আমার কাছ থেকে এমন একটা ভূতের পাঁচালি কেউ আশা করে নাকি? হ্যাঁ না, তা করে না, তবে দুজনে মিলে এত কচাকুচি করছে যে ভূতটাই যেন উড়ে না যায়। গিন্নি, এই অধৈর্য হয়েও না, কোনো কিছুই মাটি ফুঁড়ে উঠে আসে না। প্রত্যেকটা ঘটনার একটা প্রেক্ষাপট জরুরি তো, আর সেই দেওয়ালটাই আমি গাঁথছি। শোনো, দাদা বড়দা কৃষ্ণের যুক্তি শুনে ছোট ভাই সারদা এবার বলল, ওফো, আমি নিজের চোখে না দেখলেও টেমস নদী কি কম লোকে দেখেছে? তাদের মুখ থেকেও তো সেই দেখার গল্পগুলো তো শুনেছি, আর টেমস নদীর ছবি দেখেছি, বইয়ে তার কথা পড়েছি, আর এইসব ব্যাপারগুলো এতটাই স্পষ্ট যে নিজের চোখে না দেখেও আমার টেমস দেখা হয়ে গেছে। ভূতের ব্যাপারটাও ঠিক সেই রকম, তুই না দেখলেও অনেকেই দেখেছে। সবাই বলে যে এর ওর তার মুখে ভূত দেখার গল্প শুনেছে, কিন্তু নিজের চোখে যে দেখেছে এমন বিশ্বাসযোগ্য কাউকে এখন অবধি তুমি দেখেছো? হ্যাঁ, তেমন লোককেও আমি দেখেছি। দেখেছো? কি করে বুঝলে যে সত্যিই বিশ্বাসযোগ্য সে? কারণ সেই লোকটা হলাম আমি নিজে। হ্যাঁ, বলো কি, তুমি ভূত দেখেছো? কোথায়, কিভাবে, আর মানে জানলে কি করে যে সে ভূত? বলছি সব বলছি, আগে খাবারটা শেষ করে নেওয়া যাক। এই পর্যন্ত পড়ে খাতাখানা বন্ধ করে ফেললেন বঙ্কিমচন্দ্র। তার দৃষ্টি তখন বাইরের দিকে।